নমস্কার বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট নিয়মাবলী এবং 2025 বাজেটে ইনকাম ট্যাক্সে নিয়মকানুন এই প্রসঙ্গে। আমরা জানি যে ব্যাংকে এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়, কেননা এটা সবচেয়ে সেফ, সিকিওর এবং সিম্পল। কিন্তু অনেকেই জানেন না যে সে একটা ফিক্সড ডিপোজিট 5 বছরের জন্য করলো, বলা হলো 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট, 5 বছর বাদে 1,40,000 পাবে। এবার 5 বছর বাদে যখন তার ওই ডিপোজিটটা তার সেভিংস অ্যাকাউন্টে জমা হলো, সেখানে হয়তো জমা হলো 1,35,000। তার মনেও নেই অ্যাকচুয়ালি ম্যাচিওর ভ্যালুটা কত ছিল। সে ভাবলো ব্যাংকে আর ভুল করবে, ব্যাংক 1,35,000 জমা করেছে যখন, ওটাই আমার প্রাপ্য। বা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি ইন্টারেস্ট যারা নেন, তারাও অনেকে জানেন না যে তার ইন্টারেস্ট থেকে টিডিএস কাটা হচ্ছে, কেটে বাকিটা তার সেভিংস অ্যাকাউন্টে জমা হচ্ছে। এই ব্যাপারটা বহু লোকই জানেন না যে তার অ্যাকাউন্ট থেকে তার যে ইন্টারেস্ট ইনকাম, তার থেকে কিছু টাকা ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। এই কথা বহু লোকই জানেন না। তিনি ভাবছেন ব্যাংক যা দিচ্ছে ওটাই ঠিক আছে। এছাড়া বহু লোক জমি বেচলেন, টাকা পেলেন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন। সেভিংসে অনেক টাকা জমে আছে, ফিক্সড ডিপোজিট করলেন। আত্মীয় স্বজনের থেকে কোনো গিফট পেলেন, ফিক্সড ডিপোজিট করলেন। কিন্তু তার ফল কি হতে পারে, ভবিষ্যতে ইনকাম ট্যাক্স আপনার পিছনে কিভাবে লাগতে পারে, কিভাবে আপনার সমস্ত সঞ্চয় উবে যেতে পারে ট্যাক্স দিতে, যে সেই সব খবরগুলো জানানোর জন্য আজকের এই ভিডিও। আমরা নানা রকম বিনিয়োগের সাথে যুক্ত আছি। আমাদের সঞ্চিত সম্পদ কখনো আমরা শেয়ার মার্কেটে, কখনো মিউচুয়াল ফান্ডে, কখনো পিপিএফে, কখনো এনপিএসে মানে ন্যাশনাল পেনশন স্কিমে, কখনো সোনাতে, কখনো রিয়েল এস্টেট বা জমি বাড়িতে বিনিয়োগ করি। কিন্তু দেখা গেছে যে আম জনতার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সহজতর পথ হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট। আমাদের আলোচনা আজকে কয়েকটা ধাপে ধাপে করব। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফিক্সড ডিপোজিট, 2 নম্বর টাইপস অফ ফিক্সড ডিপোজিট, 3 নম্বর হু ক্যান ওপেন ফিক্সড ডিপোজিট, 4 মিনিমাম ম্যাক্সিমাম লিমিট অফ এফডি, 5 টেনিওর অফ এফডি মানে ফিক্সড ডিপোজিটের মেয়াদ কত দিনের, 6 ইন্টারেস্ট রেট অফ এফডি, 7 ফিক্সড ডিপোজিটে কোনো বিমার ব্যবস্থা আছে কি না সে বিষয়টা আলোচনা করব। 8 আলোচনা করব প্রিম্যাচিওর ক্লোজার, যে মেয়াদের আগে যদি ফিক্সড ডিপোজিট ভাঙাতে হয় তাহলে সম্ভব কি না। 9 আলোচনা করব স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট থেকে লোন নেবার সুযোগ আছে কি না। 10 আলোচনা করব ফিক্সড ডিপোজিটের টিডিএসের নিয়ম কী। 11 আলোচনা করব হাউ টু অ্যাভয়েড টিডিএস। 12 আলোচনা করব যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফিক্সড ডিপোজিটের কারণে আমাদের নোটিশ পাঠাতে পারে কি না, কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়ি কি না, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। আমি আপনাদের সুজয় বলছি। আমি একজন রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ। আমি ব্যাংকে রিজনাল ম্যানেজার ছিলাম, ব্যাংকের স্টাফ ট্রেনিং কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিলাম। আমি 1972 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর করেছি। আমার এই সমস্ত বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে।
পারদর্শিতা আছে, তাই আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। তা আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং কী জাতীয় ভিডিও আপনারা পেতে চান সেটাও বলুন, চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো পয়সা লাগবে না, আপনার শুধু একটু সাহায্য, লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। এতে আপনাদের কোনো টাকা পয়সার ক্ষতি হবে না, ব্যয় হবে না, কিন্তু আমার মতো একজন বৃদ্ধের পক্ষে এটা একটা অনুপ্রেরণা, মোটিভেশন, ইন্সপায়ারেশনের কাজ করবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে। অতএব আপনাদের একটা লাইক এবং একটি সাবস্ক্রিপশান আমি চাইতে পারি। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনায় প্রথম হচ্ছে হোয়াট ইজ এফডি, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত কি। টেকনিক্যালি একে আমরা বলি টার্ম ডিপোজিট, মেয়াদি জমা। একটা নির্দিষ্ট সময়ের জন্যে যে টাকাটা ব্যাংক বা পোস্ট অফিসে জমা করা হচ্ছে তাকে টার্ম ডিপোজিট বলে। টার্ম ডিপোজিট রকম হতে পারে। একটা সিম্পল টার্ম ডিপোজিট মানে ভ্যানিলা টার্ম ডিপোজিট যাকে বলে, আপনি 1 লক্ষ টাকা জমা করলে তার থেকে প্রতি বছর আপনাকে 7% বা 6% করে যা ইন্টারেস্ট দেবে সেটা আপনার সেভিংসে জমা হয়ে যাবে। সেটা কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, ইয়ারলি হতে পারে। আসলটা একই থাকবে, 1 লাখ 1 লাখই থাকবে। এটাকে বলে পিওর টার্ম ডিপোজিট বা পিওর ফিক্সড ডিপোজিট। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদটা বাড়তে থাকবে। 1 লক্ষ টাকার উপর সে 10%, 10,000 টাকা ইন্টারেস্ট হলো, পরের বার 1,10,000-এর উপর ইন্টারেস্ট হবে, তারপরে এবার সেটার উপর যোগ করে আবার ইন্টারেস্ট হবে। এইভাবে আসলটা ক্রমাগত বাড়তে থাকবে। এটাকে কোনো কোনো ব্যাংকে আবার রিইনভেস্টমেন্ট প্ল্যান বলে, নানা নামে একে ডাকা হয়। মোদ্দা কথা এখানে সুদটা পে আউট হচ্ছে না। প্রথমটাতে সুদ পে আউট হয়ে যাচ্ছে পিরিয়ডিক্যালি, আসলটা একই থাকছে। আর দ্বিতীয়টাতে সুদটা আসলের সাথে যোগ হয়ে তার উপর আবার সুদ হচ্ছে, সেটা আবার যোগ হয়ে তার উপর আবার সুদ হয়ে এভাবে চলছে। এটাকে চক্রবৃদ্ধি হারে এখানে আসলটা বাড়ছে। এই মূলত 2 রকমের টার্ম ডিপোজিট আছে। এখন আমরা জানতে চাইব কে ফিক্সড ডিপোজিট করে। ভারতের ক্ষেত্রে যে কোনো ভারতবাসী 18 বছরের ঊর্ধ্বে সুস্থ স্বাভাবিক জীবনযাপন যিনি করতে পারেন, যিনি কোনো কন্ট্রাক্ট বা চুক্তি যায়, ভারতীয় আইনে চুক্তি করার যার অধিকার আছে, অর্থাৎ যিনি পাগল না, তিনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। আর 18 বছরের নিচে নাবালকরা তাদের অভিভাবকের সাথে ফিক্সড ডিপোজিট করতে পারে। 4 আমরা আলোচনা করব ফিক্সড ডিপোজিটের মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট কত। ফিক্সড ডিপোজিটের মিনিমাম লিমিট রিজার্ভ ব্যাংকের কোনো নির্দেশিকা নেই, বিভিন্ন ব্যাংক নিজেরাই ঠিক করে। কোথাও কোনো ব্যাংকের মিনিমাম ফিক্সড ডিপোজিটের লিমিট 1,000 টাকা, কোথাও 10,000 টাকা। ম্যাক্সিমাম লিমিট কোনো লিমিট নেই, আপনি 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ, 1 কোটি, 50 কোটি যত ইচ্ছে ফিক্সড ডিপোজিট করতে পারেন। ব্যাংক আপনাকে কোনো প্রশ্ন করবে না।
নম্বরে আমরা আলোচনা করব ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বা সুদ কত। একটা সময় ছিল, আমরা যখন প্রথম দিকে চাকরি করেছি তখন সমস্ত ব্যাংকের, সমস্ত শিডিউল ব্যাংকের, তফসিলভুক্ত ব্যাংকের সুদ একই থাকত। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মতো সমস্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদ দিতে হতো। তারপরে ব্যাংকে যখন প্রুডেন্সিয়াল অ্যাকাউন্টিং নর্ম এলো, ব্যাসেল সিস্টেম এলো এবং ব্যাংকের প্রত্যেকের নিজস্ব লিকুইডিটি সিস্টেম নিজেকে মেনটেন করতে হবে, ক্যাপিটাল মেনটেন করতে হবে, এই সমস্ত দায়িত্ব এলো, তখন রিজার্ভ ব্যাংক বলল তোমরা যার যার মতো যার যার ক্ষমতা অনুযায়ী ইন্টারেস্ট দেবে, তোমার নিজের লিকুইডিটি অনুসারে, তোমার ক্ষমতা অনুসারে তুমি ইন্টারেস্ট রেট ঠিক করবে। যার ফলে এখন দেখবেন অনেকে যা করে, এই অমুক ব্যাংকে এই ফিক্সড ডিপোজিটের রেট, এই ব্যাংকে আবার স্টেট ব্যাংকে এত, কানাড়া ব্যাংকে এত, পিএনবি ব্যাংকে এত, এইচডিএফসি ব্যাংকে এত, এক এক ব্যাংকে এক এক রকম রেট এক এক পিরিয়ডের। অতএব এখন ফিক্সড ডিপোজিটের কোনো নির্দিষ্ট রেট নেই। যে ব্যাংক যেমন যখন যেমন প্রয়োজন তখন সে তার ইন্টারেস্ট রেট ঘোষণা করে। কত দিনের জন্য ফিক্সড ডিপোজিট করা যেতে পারে? টেনিওর অফ ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট আপনি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত করতে পারেন। 7 ডেজ থেকে 10 ইয়ার্স ম্যাক্সিমাম, এই হচ্ছে স্প্যান ফিক্সড ডিপোজিটের মেয়াদের। অনেকে জানেন না, কোনো ভিডিওতেও আপনি জানতে পারবেন না। এর বেশি কেউ কেউ করতে পারে, সেটা কে বলুন তো? কোনো মাইনরের যে নামে যদি ফিক্সড ডিপোজিট করেন, তার মেজর হওয়া পর্যন্ত, অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ 18 বছর বয়স হওয়া পর্যন্ত যতটা সময় ততটা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। ধরুন 4 বছরের একটি বাচ্চা, 4 বছর আজকে বাচ্চা, তার মানে সে আরও 14 বছর বাদে মেজর হবে, অ্যাডাল্ট হবে, 18 বছর পূর্ণ হবে। তাহলে তার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট 14 বছরের জন্যও করা যেতে পারে। এটা আপনার বহু ব্যাংকের কর্মচারী বা অফিসাররাও জানেন না। এবার আপনার অনেকে জিজ্ঞাসা করবেন, আরে সুজয়বাবু আপনি তো প্রথমেই লেকচার মারলেন সবচেয়ে সিকিউর, সবচেয়ে সেফ, কেন বললেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট ঝুঁকি কম নেই, লো রিস্ক? তার কারণ হচ্ছে সমস্ত ব্যাংকে, ইনক্লুডিং কোঅপারেটিভ ব্যাংক, রিজনাল ব্যাংক, পেমেন্ট ব্যাংক, সমস্ত ব্যাংকে ডিপোজিট ইন্স্যুরেন্স করা থাকে। কত ইন্স্যুরেন্স করা থাকে? 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার, সে সেভিংসে হোক, কারেন্টে হোক, ফিক্সড ডিপোজিটে হোক, যে ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা থাকে। কাদের সাথে? ডিআইসিজিসি বলে একটি কর্পোরেশনের সাথে। ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন নামে একটি কর্পোরেশনকে ব্যাংকগুলো বিমা প্রিমিয়াম দেয় প্রতি বছর, দিয়ে তাদের ডিপোজিটকে ইনশিওর করে। তাহলে আপনি যদি 10 লক্ষ টাকা কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভার পাবেন। আপনি যদি 4টি ব্যাংকে 5 করে রাখেন ফিক্সড ডিপোজিট, তাহলে 4 5 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স কভার পাবেন। আপনি যদি 5 লক্ষ করে 10টা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট রাখেন, তাহলে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স কভার পাবেন। পার ব্যাংক, পার ইন্ডিভিজুয়াল 5 লক্ষ। 8 নম্বর জানার খুব দরকার যে আচ্ছা, এই যে ডিপোজিট, এর লিকুইডিটি কী? আমি 5 বছরের জন্যে কি 7 বছরের জন্যে রাখলাম, তাহলে কি আমাকে 5 বছর 7 বছরই লকিং পিরিয়ডে থাকতে হবে? তার আগে ভাঙাতে পারবো না? অবশ্যই পারবেন। এখানেই মজা,
এই জন্যেই বলা হচ্ছে সেফ, সিকিউর, সিম্পল এবং 100% লিকুইডিটি। আপনি ব্যাংকে বললেই আপনাকে প্রিম্যাচিওর ক্লোজার করে দেবে। তার জন্য আপনার আসলের কোনো ক্ষতি হবে না। আপনি যে ইন্টারেস্টটা পেয়েছেন সেই ইন্টারেস্ট থেকে কিছু ইন্টারেস্ট কেটে নেবে। কীরকম? বেশিরভাগ ব্যাংকে 1% পেনাল্টি কাটা হয়, পেনাল্টি ইন্টারেস্ট। অর্থাৎ আপনি ধরুন যে পিরিয়ডের জন্য রেখেছিলেন সেই পিরিয়ডে 7% ইন্টারেস্ট পাচ্ছিলেন, আপনি যে সময় ভাঙালেন সেই সময় সেই টেনিওরের ইন্টারেস্ট সে ধরুন 6%, তাহলে আপনার প্রাপ্য চলে 6%। আপনি যেহেতু কম অন্য সময়ে আগে ভাঙাচ্ছেন সেই সময়ের রেট কম 6%, তার থেকে 1% আরও লেস, ওই পুরো পিরিয়ডে আপনি 5% হারে ইন্টারেস্টটা পাবেন। যেটা আপনার 7% পাওয়ার কথা ছিল বা পেয়েছিলেন, সেখান থেকে আপনাকে 5% করে ওরা দেবে। তাহলে আসলে কোনো ক্ষতি হবে না। আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন বা পেতে পারেন জমা হয়ে আছে, তার থেকে ওরা এই পেনাল্টিটা কেটে নেবে। 9 নম্বরে আমরা আলোচনা করব, আচ্ছা আমার যদি ফান্ডের দরকার হয়, আমি ভাঙাতে চাই না, আমি 10 লক্ষ টাকার একটা এফডি আছে, আমার দরকার 1 লক্ষ টাকা এমার্জেন্সির জন্য, কোনো অসুখ বিসুখ মেডিকেলের কারণে, তাহলে আমি ডিপোজিটটাকে ভাঙাতে চাই না, আমি কি 1 লক্ষ টাকা পেতে পারি ওখান থেকে? অবশ্যই পাবেন, আপনি লোন সহজেই পেয়ে যাবেন। বেশিরভাগ ব্যাংক 90% পর্যন্ত আপনার যত টাকা ডিপোজিট, 1 লক্ষ টাকা ডিপোজিট হলে 90,000 টাকা পর্যন্ত লোন দেয়। কোনো ব্যাংক 75% পর্যন্ত দেয়, অর্থাৎ 1 লক্ষ হলে 75,000, অর্থাৎ 75,000 থেকে 90,000 টাকা পর্যন্ত লোন আপনি যে কোনো সময় পেতে পারেন। তার জন্য নর্মালি বেশিরভাগ ব্যাংকেই আপনি যত টাকা রেটে ইন্টারেস্ট পাচ্ছেন, সে আপনি 7% হারে ইন্টারেস্ট পাচ্ছেন ডিপোজিটের উপর, 1 লক্ষ টাকার উপর, আর আপনার লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে তার থেকে 2% বেশি। এবার আমরা 10 নম্বরে আলোচনা করব টিডিএসের কী নিয়ম আছে। আরে মশাই, এ তো শুনিনি, আবার টিডিএস কি? টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আরে আমি তো জানতামই না, আমি তো ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়ে এসেছি, আমি তো এসব জানি না যে এর থেকে আবার ট্যাক্স কাটবে। হ্যাঁ, ট্যাক্স কাটবে। লেটেস্ট বাজেট 2025-এ যে বাজেট হয়েছে, সেই বাজেটে বলা হয়েছে 60 বছরের নিচে যাদের বয়স, তাদের ইন্টারেস্ট ইনকাম যদি 50,000 হয়, আগে ছিল 40,000, 40,000 থেকে বেড়ে হয়েছে 50,000, 50,000-এর বেশি হয়, তাহলে ব্যাংক টিডিএস কেটে নেবে 10% হারে। আর সিনিয়র সিটিজেনদের আগে ছিল 50,000, এখন হয়েছে 1 লাখ। 1 লাখের বেশি ইন্টারেস্ট ইনকাম হলে তার উপর 10% হারে টিডিএস কেটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। 11তে বলবো, মানুষরা প্রশ্ন করবেন, আচ্ছা এই টিডিএস কাটার ব্যাপারটা এড়ানো যায় না? আমার তো ইনকাম ট্যাক্স দিতে হয় না, আমি তো ইনকাম ট্যাক্সের আওতায়ও পড়ি না, তা টিডিএস কাটানোটা এড়ানো যায় না? এই কাটলে তো আবার সেটা রিফান্ডের জন্যে নানা ঝামেলা মশাই। অবশ্যই করা যায়। যাদের বয়স 60-এর নিচে, তারা 15G বলে একটা ফর্ম এপ্রিল মাসে প্রতি বছর জমা দিতে হবে। আর সিনিয়র সিটিজেন যারা, তাদের 15H নামে একটা সিম্পল ফর্ম ফিল আপ করে তার কনসার্ন ব্যাংকে, যে ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট আছে সেখানে জমা দিতে পারেন। আর বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধে যারা ব্যবহার করেন, তারা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই 15G বা 15H জমা দিতে পারেন। এটা যে শুধু এপ্রিল মাসেই দিতে হবে তা না, এপ্রিল মাসে দিলে আপনার প্রথম কোয়ার্টারের টাকা কাটা হবে না। যদি ভুলে যান, দেরিতে হলেও দেরিতে দেবেন, পরবর্তী ইন্টারেস্টগুলো আর কাটা হবে না।
এবার শেষ আলোচনা। আচ্ছা স্যার বা কেউ বলছেন সুজয়দা, আচ্ছা আমি যত ইচ্ছে ফিক্সড ডিপোজিট করতে পারি, কোনো ইনকাম ট্যাক্সের ঝামেলা হবে না তো? না, ইনকাম ট্যাক্স খুব সতর্ক নজর রাখে। ইনকাম ট্যাক্স সমস্ত এন্টিটি যারা এফডি গ্রহণ করে, ব্যাংক, পোস্ট অফিস, তাদের নির্দেশ দেওয়া আছে 10 লাখের উপর কোনো ফিনান্সিয়াল ইয়ারে ফিক্সড ডিপোজিট কেউ করলে ইন্ডিভিজুয়ালি, সেই রিপোর্টটা এসএফটি, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নামে মে মাসের ভিতর, ওই ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার পরে মে মাসের নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের মে মাসের ভিতর ইনকাম ট্যাক্সকে জানাতে হবে। কারণ কি ইনকাম ট্যাক্সের পক্ষে প্রতিটা ট্রানজ্যাকশান মনিটর করা সম্ভব না, এত লোকবল তাদের নেই। সেই জন্য ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে 10 লক্ষ টাকার উপরে কোনো এফডি হলে আমাদের স্টেটমেন্ট করে তোমরা জানিয়ে দেবে, তার প্যান নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি। অতএব আপনি যদি 10 লক্ষ টাকার উপরে কোনো এফডি করেন এবং আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করেন, এবং আপনি যে ইন্টারেস্ট ইনকামটা করলেন সেটার বিবরণ যদি রিটার্নে দাখিল না করেন, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ দেওয়াতে পারে। আপনি স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন দিতে না পারলে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে স্যাটিসফাই করতে না পারলে, আপনার এই টাকার উৎস কোথায়, আপনি কোনো রকম 2 নম্বরি পথে, কালোবাজারি পথে বা কর ফাঁকি দি এভেশন, আপনি ধরুন একটি সম্পত্তি বিক্রি করেছেন, ক্যাপিটাল গেইন ট্যাক্স দেননি, সেই টাকাটা আপনি এফডি করেছেন, ন্যাচারালি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরবে, আপনাকে নোটিশ দেবে, এবং তার সাজাটা খুব বেশি, মানে প্রায় 40% ট্যাক্স, 25% পেনাল্টি, 4% সেস, সব মিলে প্রায় আপনার 90% ট্যাক্সে চলে যাবে। ট্যাক্স, পেনাল্টি সব নিয়ে 90% ডিপোজিটে। ধরুন 10 লক্ষ টাকা করলে 9 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ডিম্যান্ড করবে। অতএব সব গেল, আমও গেল, ঝোলাও গেল। সেই জন্যে এসব করবেন না, সঠিকভাবে এফডি করবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। যদি আপনি কর্তৃপক্ষকে স্যাটিসফাই করতে পারেন, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ এফডি করা কোনো সমস্যা না, আপনাকে স্যাটিসফাই করতে হবে, আপনার ডকুমেন্ট থাকতে হবে যে আমি এই সোর্স থেকে পেয়েছি, আমি এই করেছি, এই ট্যাক্স দিয়েছি, ব্যাস, আপনার কোনো ভয়ের কারণ নেই। অনেকে বলবেন, কই আমি তো করেছিলাম, আমার তো কোনো চিঠি দেয়নি, ওসব ফাও কথা বলবেন না সুজয়বাবু। ধীরে, কোনো ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে আগামী 3 বছর পর্যন্ত 50 লক্ষ টাকা ট্যাক্স এভেশনের জন্যে আগামী 3 বছর ভিতর ইনকাম ট্যাক্স আপনাকে চিঠি ধরাতে পারে। 50 লক্ষ টাকার উপর ট্যাক্স এভেশন হলে আগামী 5 বছরের ভিতর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে চিঠি ধরাতে পারে। অতএব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওই ভয়ানক চিঠি যদি না পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, তাহলে হিসেব করে ছোট ছোট করে এফডি করুন, বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে দিন এফডি, এবং নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন, এবং সোর্স অফ ফান্ডের হিসেবটা আপনার কাছে রাখবেন। আরও অনেক কথা ছিল, দীর্ঘ হয়ে যাবে আলোচনা, তাই আজকে এই পর্যন্ত। আপনারা প্রশ্ন করলে উত্তর দেব। আবার নতুন একটা কেজো ভিডিও নিয়ে আবার আসব, যা দৈনন্দিন জীবনে আপনাদের লাগবে এমন ভিডিও নিয়ে আসব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর,
আনন্দই হচ্ছে আল্লাহ। আর যা কিছু পাপ পুণ্য স্বর্গ নরক সব হচ্ছে বুজরুকি।